দিকে দিকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ধরপাকড় চলছে, অন্যদিকে রাজ্য জুড়ে নানা জায়গায় গ্রেফতার হচ্ছেন তৃণমূল নেতারা। কোথাও সরকারি ত্রাণ চুরি, কোথাও পঞ্চায়েতের বিরোধী সদস্যদের মারধরের অভিযোগ, কোথাও আবার অস্ত্রসহ গ্রেফতার করা হলো তৃণমূল নেতাকে। উত্তর 24 পরগনা থেকে কোচবিহার দিকে দিকে চলছে ধরপাকড়। উত্তর 24 পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তার পার্টি অফিস ও বাগানবাড়ি থেকে 4000 সরকারি ত্রিপল উদ্ধার করা হয়। রাতে ফের তারই অন্য একটি ডেরায় হানা দিয়ে পুলিশ 80 লক্ষ টাকা উদ্ধার করে। গোছা গোছা টাকা, রাশি রাশি টাকা, সঙ্গে উদ্ধার করা হয় ত্রিপল। এই টাকাগুলো সব দুর্নীতির টাকা। রাস্তার টাকা 30,000 টাকার কাজ করেছে, 1,20,000 টাকা দেখিয়েছে, ঠিক আছে। আর এর থেকে কিছু টাকা সরিয়েছে, প্রচুর টাকা সরিয়েছে। আজ 3 দিনের ভিতরে ওদের যে পেশো আছে, চেলাচামটা আছে, ওদের বাড়ি চাষ করলে পাওয়া যাবে। আমরা সবাই জেগে একটা গোডাউন ওনার ধরা হয়েছে, তার থেকে অন্তত 2000-এর উপরে তিরপল বেরিয়েছে, কম্বল বেরিয়েছে, আরও বিভিন্ন ধরনের সামগ্রী, তার সঙ্গে বেরিয়েছে টাকার পাহাড় বেরিয়েছে। তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই চোর। তার বিরুদ্ধে মেনলি চুরি এবং ক্রিমিনাল বিচার ট্রাস্ট বাই পাবলিক সার্ভেন্ট, এই ধরনের অভিযোগটাই মেন। সেক্ষেত্রে আপনার সেকশন যেগুলো আছে 303-2, 316-2, 316-4, 316-5 এবং 61-2। সেক্ষেত্রে আয়ও আপনার 7 দিনের পিসি চেয়েছিলেন, 6 দিনে অ্যালাউ করেছেন লার্নার কোর্ট। অন্যদিকে দেগঙ্গার বেড়াচাপা 1 নম্বর পঞ্চায়েতে বিজেপির সদস্য পুতুল দাসের অভিযোগের ভিত্তিতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য আখতারুল মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রাম পঞ্চায়েতে সাধারণ সভা ডাকার নামে বিরোধী পঞ্চায়েত সদস্যদের মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূলের এই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। আমাকে হচ্ছে আখতারুল মেরেছে। আখতারুল টিএমসির মেম্বার। আচ্ছা, কেন মারলো আপনাকে? আমি একটা সামান্য প্রতিবাদ করেছি তাই। আচ্ছা, হচ্ছে ব্ল্যাঙ্ক রেজুলেশন খাতায় আমাকে সই করিয়ে নিচ্ছিল। আজকে কি ছিল? হ্যাঁ, আজকের সাধারণ সভার মিটিং ছিল। ওদের ঘটনা এরা চক্রান্ত করেছিল। আজকে প্রথমে মিটিংটা হওয়ার আগে ওরা অনেক লোক জড়ো করেছিল, বিশেষ করে অ্যান্টি সোশ্যালটা। যাই হোক, আপনারা সকলেই জানেন এখন যে মিটিংগুলো হয় এরা পিএনআরডির মাধ্যমে যে আমরা চিঠিগুলো পঞ্চায়েতে সার্ভ করা হয়, ওদের কাছে দাবিও আমরা চিঠি পাইনি, আর মেসেজের মাধ্যমে হয়। সেখানে আমাদের যখন মিটিং শুরু হওয়ার আগে যে আমরা উপস্থিতি তার একটা সিগনেচার করতে। ক্ষমতা সরতেই খসে পড়েছে আস্ফালনের পলেস্তরা। কোথাও গ্রেফতার হচ্ছেন খোদ পুরসভার চেয়ারম্যান, কোথাও হুমকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তৃণমূলের বিধায়ক, কোথাও আবার একদা তৃণমূলের ডনকে হাতে হাত করা, কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরাচ্ছে পুলিশ। সামনে চলে আসছে প্রাসাদ, গুপ্তঘর। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায় তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে সরকারি ত্রাণ সামগ্রী। গ্রেফতার করা হয়েছে দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি গৌতম আড়িকে। অভিযোগ, বাড়ির গুদামে দীর্ঘদিন ধরে সরকারি ত্রাণ সামগ্রী মজুত করে রেখেছিলেন এই তৃণমূল নেতা। গুদামে ছিল কম্বল, ত্রিপল, পানবরজের চট, মাছের খাবার। সুন্দরবন উন্নয়ন পর্ষদের তরফে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ওনার যে বিল্ডিংটা আছে, পুরো বিল্ডিংটা ভাড়া দেওয়া আছে। উপরে বঙ্গ বিকাশ, নিচে কিছু মেডিসিন দোকান, কিছু কাপড়ের দোকান ওরা ভাড়ায় দিয়েছে। একটা স্টক রুম, একটা রুম আছে। সেই রুমে পঞ্চায়েতের কিছু মাল উনি তার স্টক রুমে লুকিয়ে রেখেছে। কথা হচ্ছে যে সরকারি জিনিস পঞ্চায়েত অফিসের স্টক রুমে থাকবে, উনার ব্যক্তিগত বাড়ির মধ্যে গোডাউনে কেন আছে? মাছ দেওয়া হয়েছে, মাছের খাবার দেওয়া হয়েছিল, আর সার দেওয়া হয়েছিল, আর বরজের চট দেওয়া হয়েছিল। প্রায় বুথ নিয়ে চলে গেছে, কয়েকটা বুথের মাল থেকে গেছে, একটা বরজের একটা চট থেকে গেছে, 9টা মাছের খাবার বস্তা থেকে গেছে, 25 কিলো করে বস্তা। আর সারের হচ্ছে বস্তা 7টা বস্তা থেকে গেছে। ওরা অন্যান্য বুথ নিয়ে যায়নি, এইটা পড়ে আছে। কোচবিহারে অস্ত্রসহ গ্রেফতার হয়েছেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি স্বপন বর্মন। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে 1 রাউন্ড গুলি ও একটি পিস্তল। বিধানসভা নির্বাচনে ভরাডুবি, নিজের কেন্দ্রে হেরে প্রাক্তন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলতার পুনর্নির্বাচনের জামানত বাজেয়াপ্ত হয়েছে তৃণমূলের। আর এই আবহে নানা জায়গায় গ্রেফতার হচ্ছেন তৃণমূলের কাউন্সিলররা। শুরু হয়েছে গণ ইস্তফাও। সেই তালিকায় নবতম সংযোজন বীরভূমের দুবরাজপুর পুরসভা। এখানে এক ধাক্কায় ইস্তফা দিলেন পুরসভার 3 জন কাউন্সিলর। কেউ আবার পদত্যাগ তো করলেনই, সেই সঙ্গে নিজের ওয়ার্ডের বাসিন্দাদের কাছে কার্যত চোখের জলে বিদায় বার্তা দিতে পৌঁছে গেলেন।
সময় আসছি, কোনো অসুবিধা হলে বলবে, আমি আছি। কাউন্সিলর পদ দিকে ছাড়ছি, কিন্তু তোমরা পরিবার ছেলে, পরিবার থাকবে, সবাইকে একটু জানিয়ে দিও করে, হ্যাঁ, যে আমি এসেছিলাম, আমি বলে গেছি। ছবিতে যাকে দেখছেন ইনি হলেন দুবরাজপুর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। দুবরাজপুর শহর তৃণমূলের যুব সভাপতি পদেও ছিলেন, কিন্তু মঙ্গলবার সকালে এই দুটি পদেই ইস্তফা দিয়েছেন তিনি। মানুষের রায় আমাদেরকে মেনে নিতে হবে। কিছুদিন আগে থেকে ভাবছিলাম, কালকে সিদ্ধান্ত নিয়েছি, দুটো দিকে ইস্তফা দেবো। এরা আমার পরিবারের মতন হয়ে গেছে, এরা আমাকে সবসময় পাশে পেয়েছে, তাই এই জিনিসটা থাকবে। কয়েকদিন ধরে ভাবছিলাম এটাই, যে আমরা এটা প্রত্যেক দেবো। খুব ফ্রি লাগছে না, মানে কাজ করতে কোন সমস্যা হচ্ছে। যতটা পেরেছি আমরা জনগণের জন্য করেছি, তার সত্ত্বেও এখন যেন মনে হচ্ছে আমাদের এই মুহূর্তে সম্মানের সহিত প্রত্যেক দেওয়াটাই আমার মনে হচ্ছে উচিত। আমাদের পৌরসভার বেশিরভাগ কাউন্সিলরই সিদ্ধান্ত নিয়েছে যে এই ইস্তফা দেওয়ার জন্য। নরেন্দ্র মোদীর যে বার্তা, সে বার্তাটা আমাদের বাংলার মানুষ মেনে নিয়েছেন। তৃণমূল কাউন্সিলরদের এই ইস্তফার হিড়িকের মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন পুরমন্ত্রী। এখন কাউন্সিলররা এত দায়িত্বহীন যদি হয়, দায়িত্ব জ্ঞানহীন, 15 বছর ধরে চুরি করলেন বেশিরভাগটাই, আর আজকে যখন আপনার সরকার নেই, বুঝতে পারছেন চুরি করতে পারবেন না। বর্ষাকাল আর 15 দিন বাকি, সেখানে অনলি শোজ আপনাদের ইরেসপন্সিবিলিটি এবং আপনাদের সেলফিশনেস। কিন্তু এই যে যারা ছেড়ে দিচ্ছেন, তাদের কি আপনারা নেওয়ার কথা ভাবছেন? শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছেন যে টিএমসি থেকে কাউকে নেওয়া হবে না। এদিকে দাদাগিরি, তোলাবাজি সহ একাধিক অভিযোগে আগেই গ্রেফতার হয়েছেন কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে। তার বিরুদ্ধে নানা অভিযোগে সরব হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। হরিদেবপুরের বাসিন্দা জিতেন চক্রবর্তী, পেশায় কলকাতা পুলিশের সার্জেন্ট, বর্তমানে পোস্টিং মেটিয়াবুরুজ থানায়। 2019 সালে শখের বাজারে জমি কিনেছিলেন তিনি। অভিযোগ, জমি ভরাটের কাজ শুরু করতেই 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের অনুগামীদের বাধার মুখে পড়তে হয়। বলা হয় কাউন্সিলর ঘনিষ্ঠদের থেকে চড়া দামে মাটি কিনতে। অভিযোগ, তাদের থেকে মাটি না কেনায় আটকে দেওয়া হয় জমি ভরাটের কাজ। প্রায় 7 বছর কাটতে চললেও কাউন্সিলর অনুগামীদের বাধায় বাড়ির কাজ শুরু করতে পারেননি তিনি। সুদীপ পল্লে গ্রেফতার হওয়ার পরই রবিবার হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন কলকাতা পুলিশের ওই কর্মী। 2019 সালে আমরা একটা জমি কিনি, বাস্তু জমি, এবং সেখানে বাড়ি করবার প্ল্যান হিসেবেই আমরা সামান্য জমিটা রাস্তার মতন একটু উঁচু করতে চেয়েছি। সুদীপ পল্লের কিছু লোকজন আছেন, তাদেরকে সবাইকে আমরা খুব ভালো করে চিনি না। তারা এসে এখানে বলেছিল যে ওদের থেকে মাটি, রাবি সমস্ত কিছু আমাদেরকে নিতে হবে, না হলে ওরা এখানে মাটি ফেলতে দেবে না। এবং সেটা যেহেতু আমরা মানিনি, মাননীয় সুদীপ পল্লে মহাশয় সেই সময় এসে আমাদের এখানে মাটি ফেলা বন্ধ করে দিয়েছিল, রাবিশ ফেলা বন্ধ করে দিয়েছিল, এবং উনি বলেছিলেন ক্ষমতার জোরে যেখানে কিছু করা যাবে না। এই বিষয়টি আপনারা অন্য কোনো জায়গায় অভিযোগ করেননি? পুলিশ মহলে সিএম এর কাছে করা হয়েছে, মেল করা হয়েছে, সিপির কাছে করা হয়েছে। একই অভিজ্ঞতা শখের বাজারের বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী রামপদ মণ্ডলের। 2013 সালে শখের বাজারে গ্রিন পার্কে জমি কেনেন তিনি। অভিযোগ, তাকেও জমিতে মাটি ফেলতে বাধা দেন তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের অনুগামীরা। এমনকি বাধা দেওয়া হয় বিদ্যুৎ সংযোগেও। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন সেনাকর্মীও। শালি দেখে আমি কিনেছি, তারপরে সেভাবে সবকিছু করে আমি যখন মাটি ভরাতে গেছি, একজনকে দিয়ে ভরাচ্ছিলাম 1700 টাকা গাড়ি। তারপর ওনার এখানে সিন্ডিকেট শ্যাম টুলু বলে দুজন আছে, ওই শুধু পল্লে বাবুর, পল্লে বাবুর সিন্ডিকেট, ওরা এসে বাধা দিয়ে কাজ করতে দেয় না। তারপরে ওরা 2900 টাকা, সেই এক গাড়ি মাটি 2900 টাকা করে 3.5 লাখ টাকার মাটি এখানে ভরা হয়েছে। তারিখে ডিসেম্বরে ইলেকট্রিক লাগাতে আসার সময় প্রায় আমার 90% কাজ হয়ে গেছে। তারপরে ঠিক অ্যাট দ্য এন্ড অফ দ্য লাস্ট মোমেন্টে তার টানা হয়ে গেছে, সব কিছু হয়েছে। দুজন কাউন্সিলর, দুজন ছেলেকে পাঠিয়েছিলেন, ওনারা এসে আমার কাজ বাধা দেয়। বাউন্ডারি দিতে চেয়েছিলাম, বাউন্ডারি দিতে আমাকে এখানে যে সিন্ডিকেট, তারা বললো 6 লাখ টাকা লাগবে বাউন্ডারিতে, তার বাউন্ডারি দিতে পারিনি। কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ধৃত সুদীপ পল্লের বিরুদ্ধে যখন মানুষ ক্ষোভ উগরে দিচ্ছেন, তখন বেলেঘাটার বাসিন্দাদের ক্ষোভের মুখে স্থানীয় তৃণমূল নেতা ও প্রমোটার রাজু নস্কর। তার তৈরি ফ্ল্যাটের ক্রেতারা এখন অথই জলে। শোচনীয় অবস্থা তাদেরও, যারা রাজু নস্করকে ইচ্ছায় বা অনিচ্ছায় প্রমোটিং এর জন্য জমি বিক্রি করেছেন। রাজু নস্কর থেকে ফ্ল্যাট পারচেজ করেছিলাম। বয়স্ক মা বাড়ি দাঁড়াতে পারবো না, সিরিয়াসলি দাঁড়াতে পারবো না। তো আমরা কোনো ডকুমেন্টস কোথায় পাবো? এরা তালা মেরে চলে গেছে। এরকমই বহু মানুষ মঙ্গলবার হাজিরা দিয়েছিলেন কলকাতা পুরসভায়।
রাজু নস্করের তৈরি করা যে ফ্ল্যাটগুলোতে কলকাতা পুরসভা নোটিশ দিয়েছিল আজ তার হিয়ারিং, এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে এসছেন। কলকাতায় রাজু নস্করের বিরুদ্ধে যেসব বেআইনি নির্মাণ করার অভিযোগ উঠেছে বা যেসব বেআইনি নির্মাণে রাজু নস্করের যুক্ত থাকার প্রমাণ মিলেছে, সম্প্রতি সেই সব সম্পত্তিতে তালা লাগিয়ে দিয়েছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা সূত্রে খবর, মঙ্গলবার রাজু নস্করের তরফে প্রতিনিধিরাও শুনানিতে অংশ নিয়েছিলেন। হাজির হয়েছিলেন তারাও যারা রক্ত জল করা পয়সায় রাজু নস্করের থেকে ফ্ল্যাট কিনেছেন, আবার কারোর জমির উপরেই তৈরি হয়েছে বেআইনি নির্মাণ। আমাদের বাড়িটা সবে তৈরি হচ্ছিল, তো ওখানে একটা নোটিশ লাগিয়ে দিয়ে গেছেন, ওই জন্য আমরা এসেছি। কে তৈরি করছে? রাজু নস্কর। আপনি কি স্বেচ্ছায় জমি দিয়েছেন? আমরা জমিটা দিয়েছিলাম, নিজের বাড়িকে কেউ ভাঙতে চায় তো আমরা দিয়েছিলাম আর কি, ওনাকে উনিই বানিয়েছিলেন। কি আর বলবো, বলার তো কিছু নেই। শুনেছি যে এলাকায় কিছু কিছু সব হচ্ছে। না, এখন আমাদের একটা প্ল্যান পাস করেছে কি করেনি সেটা তো আমরা জানি না। আমরা বারবার বলেছি হ্যাঁ, ক্ষোভ তো সমস্ত লোকেরই আছে। আর কেউ এসেছেন দূরের জেলা মুর্শিদাবাদ থেকে, কলকাতায় নিজের একটা মাথা গোজার ঠাইয়ের আশায় ফ্ল্যাট কিনেছিলেন রাজু নস্করের থেকে, কিন্তু সেখানে পুরসভার নোটিশ দেখে আতঙ্কে ছুটে এসেছেন পুরসভায়। সব রেজিস্ট্রি করা আছে, তারপরে ওই কর্পোরেশনের করা আছে, মিউটেশন করা আছে। আপনারা কতটা সমস্যায় পড়েছেন বলুন তো এই নোটিশের? নোটিশটা পেয়ে মুর্শিদাবাদ থেকে এসেছি। আমরা তো এমনি কলকাতা কাজে আসলে পরে হোটেলে না উঠে ফ্ল্যাটে উঠি। ওটা কি মানে রাজু নস্করকেই টাকা পেমেন্ট করে? হ্যাঁ, সব চেকে পেমেন্ট করা আছে। পুরসভা সূত্রে খবর, এদিন যারা পুরসভার শুনানিতে অংশ নেন তাদের থেকে বিভিন্ন নথি জমা নেওয়া হয়। অন্যদিকে কসবা তৃণমূল বিধায়ক জাভেদ খানের 4টি সম্পত্তির জন্য নোটিশ দিয়েছিল কলকাতা পুরসভা। এদিন আইনজীবী মারফত উত্তর দিতে আরো 7 দিন সময় চেয়েছেন তিনি। আমি 7 দিনের সময় চেয়েছি, আমি 7 দিনের মধ্যে কাগজপত্র দেবো। আশ্চর্য যেটা লাগে, সবথেকে মজার কথা হচ্ছে সুপ্রিম কোর্টে যেটা গাইডলাইন আছে 15 দিনের নোটিশের মধ্যে টাইম দেবে, সেটা দিচ্ছে না। আজকে নোটিশ দিচ্ছে, কালকে হিয়ারিং, 2 দিন আগে নোটিশ দিচ্ছে, 2 দিন পরে হিয়ারিং। কলকাতা পুরসভা সূত্রে খবর, জাভেদ খানের আরো 2টি সম্পত্তির জন্য নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। বেলেঘাটায় তৃণমূল নেতা ও প্রমোটার রাজু নস্করকে ঘিরে বিস্তর অভিযোগ। ক্ষোভে ফেটে পড়ছেন সর্বহারা এই মানুষগুলো। কোথায় যাবেন, কি করবেন? কষ্ট করে কেনা মাথার ওপর এই ছাদটুকু থাকবে কিনা তা নিয়ে বিস্তর ধোঁয়াশা, আশঙ্কা, উদ্বেগে কাটছে প্রতিটা মুহূর্ত। এরই মধ্যে শুক্রবারের পর মঙ্গলবার 4 দিনের মাথায় ফের কলকাতা পুলিশের সদ্য প্রাক্তন ডিসি ধৃত শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির বাড়িতে হানা দিল ইডি। গত শুক্রবার সদর দরজা বন্ধ থাকায় তালা ভেঙে লাথি মেরে দরজা খুলে ভেতরে ঢোকে ইডি। তল্লাশির পর বাড়িটি সিল করে দেয় ইডি। মঙ্গলবার সেই সিল খুলে ভেতরে ঢোকেন ইডি অফিসাররা। এদিন সকাল 11টা নাগাদ মুর্শিদাবাদের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের এই বাড়িতে আসেন ইডি অফিসাররা। সূত্রের দাবি, ইডির নজরে রয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ির এই পুকুর। গোটা পুকুর সিসি ক্যামেরায় মোড়া। পুকুরের চারদিকে পুরনো পাঁচিলের ওপর 4 ফুট নতুন পাঁচিল তৈরি করা হয়েছে, তার উপর রয়েছে কাঁটাতার। প্রশ্ন উঠছে, এই পুকুরে কিছু লুকিয়েছেন কলকাতা পুলিশের ধৃত ডিসি? অতীতে মুর্শিদাবাদেরই বড়োয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা যেমন পুকুরে দুটি মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, তেমনই কি গোপন কিছু লুকোনো রয়েছে এই পুকুরে? এই পুকুরেই কি লুকোনো রয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের মোবাইল ফোন, যা খুঁজছেন তদন্তকারী অফিসারেরা? শান্তনু সিনহা বিশ্বাসের এই যে বিশাল বাগান বাড়ি, এই বাগান বাড়িতে এই মুহূর্তে ইডির তল্লাশি চলছে। শান্তনু বাবুর ফোন কিন্তু এখনো পাওয়া যায়নি। এই পুকুরের মধ্যেই কি আর সেই খাজানা থাকতে পারে যেটা খুঁজতে এসেছে, অর্থাৎ ফোন? চিন্তা ভাবনা করা হচ্ছে যে ডুবুরি নামিয়ে কি এখানে তল্লাশি চালানো হবে, না পুরো জল ফেলে দিয়ে তল্লাশি চালানো হবে। তার দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে সিসিটিভি ক্যামেরা দিয়ে এই ছোট্ট একটা পুকুরকে কেন 7টা সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো মুড়ে ফেলা হয়েছিল, এবং তিনি অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাস তিনি কিন্তু কলকাতা বা বাইরে থেকে বসে এই সম্পূর্ণ পুরো বিষয়টি দেখতো। 2-3 বছরে এই কার্যত ধ্বংসস্তূপ থেকে রাজপ্রাসাদে পরিণত হয়েছিল এই বাড়ি। স্থানীয় সূত্রে খবর, ছোট থেকে এই বাড়িতেই বেড়ে ওঠা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত সদ্য প্রাক্তন পুলিশ অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের। শান্তনু সিনহা বিশ্বাসের দিদি গৌরী বিশ্বাস কান্দি পুরসভায় প্রায় 10 বছরের কাউন্সিলর, বর্তমানে তৃণমূল পরিচালিত কান্দি পুরসভার ভাইস চেয়ারম্যান। স্থানীয় সূত্রে খবর, প্রায় ভগ্নস্তূপে পরিণত হওয়া এই পৈতৃক বাড়িতে একাই থাকতেন তিনি, যেখানে কাউন্সিলরকে সমস্যার কথা জানাতে আসতেন স্থানীয় বাসিন্দারা।
কিন্তু গত 2-3 বছরে হঠাৎ করে এই বাড়ির ভোল পাল্টে যায়। একবারে ভগ্ন অবস্থায় ছিল, আমরা 2-3 বছর থেকে দেখছি বাড়িতে রীতিমতো কাজ চলছে, মার্বেল টাইলস প্রচুর, মানে সেই রাজপ্রাসাদ তৈরি হচ্ছে আর কি। এগুলো তো মানে মাফিয়ার পয়সা ছাড়া তো সম্ভব নয়। একটা বড় আম বাগান রয়েছে এবং আম বাগানের পাশেই কিন্তু বাড়ি কি উঁচু করে প্রাচীর ঘেরা রয়েছে। পুরনো প্রাচীর থেকে আরও প্রায় 4 ফুট, আরও 4 ফুট কিন্তু প্রাচীরটাকে উঁচু করা হয়েছে এবং তারপরে তার কাটা দেওয়া হয়েছে একেবারে সেভাবে বাড়িটিকে যাতে বাইরে থেকে কোনোভাবেই দেখা না যায়। যেটা স্থানীয় মানুষজন যেটা বলছে, রাতের অন্ধকারে এখানে গাড়ি আসতো এই জায়গাটায়। কি হতো বাড়ির মধ্যে? বাড়িতে 30টি ঘর, প্রায় সব ঘরে এসি, বসানো রয়েছে গ্রানাইট পাথর। বাড়িতে এখনো চলছে নির্মাণ কাজ, তৈরি হচ্ছে বিশাল মন্দির, রয়েছে আমবাগান। শান্তনু সিনহা বিশ্বাসের ফোন কি এখানেই রয়েছে। প্রতিবেশীরা বলছে এই পুকুরের জল এতটাই স্বচ্ছ ছিল যে নিচে একটা ইট পড়ে থাকলে দেখা যেত, কিন্তু বছর 2 ধরে এই পুকুরে কোনো সাফ সুতরা হতো না, একেবারে নোংরা হয়ে রয়েছে। অর্থাৎ সেই কারণেই মনে করা হচ্ছে যে এই পুকুরের ভিতরে কিছু কি ফেলে দেওয়া হয়েছে। কেন এত নিরাপত্তা ব্যবস্থা? অর্থাৎ এখানে খোঁজ করলেই কি রহস্যের উন্মোচন হবে? গত 14 মে সোনাপাপ্পুর প্রতারণা সংক্রান্ত মামলায় ইডির হাতে গ্রেফতার হন সদ্য প্রাক্তন পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাস। আদালতে পেশ করা নথিতে ইডি দাবি করে তদন্তে নেমে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি টাকা লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে, যেখানে দেখা গেছে জয় এস কামদারের অ্যাকাউন্ট থেকে শান্তনু সিনহা বিশ্বাসের কাছে 2.5 কোটি টাকা গেছে। জিজ্ঞাসাবাদের পর জানা যায় কান্দির এই বাড়ি সংস্কারের জন্য সেই টাকা পাঠানো হয়েছিল। সূত্রের খবর, ইডির স্ক্যানারে রয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের ব্যাংক ডিটেইলস। তল্লাশি অভিযানে ইডি অফিসারদের সঙ্গে ছিলেন ব্যাংকের অফিসাররা, ছিলেন একজন আমিনও। এসবের মধ্যে রবিবার ফলতার ফল বেরিয়েছে। মুখ থুবড়ে পড়েছে তৃণমূল, চুরমার হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল। আর ভোটে ধাক্কার পর এবার হাইকোর্টেও ধাক্কা খেল তৃণমূলের পুষ্পা। ফলতার পরাজিত তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের রক্ষা কবচ আর রইল না। তার অন্তর্বর্তী রক্ষা কবচের মেয়াদ বাড়ালো না কলকাতা হাইকোর্ট। ফলে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে গ্রেপ্তারের মতো কড়া পদক্ষেপের ক্ষেত্রে রইল না কোনো আইনি বাধা। নির্বাচনের জন্য কোনো নথি না দেখেই 26 মে পর্যন্ত রক্ষা কবচ দেওয়া হয়েছিল। ভোট মিটে গেছে, এখন রক্ষা কবচ কেন প্রয়োজন? মন্তব্য করলেন বিচারপতি পার্থ সারথী সেন। আজকে আদালত বুঝেছেন যে জাহাঙ্গীর খানের কোনো প্রকার রক্ষা কবচ দেওয়া উচিত নয়, ফলে খুব স্বাভাবিকভাবেই আদালত সেই রক্ষা কবচ প্রত্যাহার করেছেন। এই মানুষটির বিরুদ্ধে অভিযোগ কি কি? এলাকায় সন্ত্রাস কায়েম করা, ত্রাস সৃষ্টি করা, এই ধরনের যারা প্রভাবশালী তারা যে কোনো সময় এভিডেন্স ট্যাম্পার করতে পারে, তারা যে কোনো সময় উইটনেসদের ভয় দেখাতে পারে। ফলে সেই অ্যাঙ্গেল থেকে নিশ্চিতভাবে তদন্তকারী সংস্থা এবং তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিক চাইলেই তাকে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করতে পারেন। মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জিদের আদেশ অনুসারেই তিনি করেছেন, যার জন্য তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন তাকে যে গ্রেপ্তার না করার আদেশ ছিল সেটার দিন শেষ হয়ে গিয়েছে, এখন তাকে গ্রেপ্তারও করা যাবে। তদন্ত করতে তো আগেও বাধা ছিল না, আর যখন এফআইআর হয়েছে তদন্ত হবে। অতএব তদন্ত হয়ে তার বিরুদ্ধে যদি প্রমাণ পাওয়া যায় তাকে গ্রেপ্তার করা হবে, তাকে কোর্টে তোলা হবে। কোর্টে প্রমাণগুলো পুলিশ যেগুলো হাজির করবেন, প্রসিকিউটররা যদি জজ সাহেবদের সন্তুষ্ট করতে পারেন তাহলে তাদের সাজাও হবে। একদিকে আইন শৃঙ্খলা ব্যবস্থার হাল ফেরাতে একের পর এক কড়া পদক্ষেপ, অন্যদিকে সাধারণ মানুষের সুবিধার্থ প্রকল্প নিয়েও নানা ঘোষণা চলছে। সরকারিভাবে অন্নপূর্ণা যোজনার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল আগেই, এবার এই প্রকল্পের ফর্ম প্রকাশের দিনক্ষণ জানিয়ে দিল রাজ্য সরকার। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন বুধবার থেকেই রাজ্যে শুরু হবে অন্নপূর্ণা যোজনার সরকারি প্রক্রিয়া, শুরু হবে ফর্ম প্রকাশ। আগামীকাল বিকেলে নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী, সিএস, এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে। এবং আমরা কালকেই বিস্তারিত বলবো, কারণ এনরোলমেন্ট যখন যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারবো। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। অন্নপূর্ণা প্রকল্পে মাসিক 3000 টাকা করে পাবেন মহিলারা। এর জন্য বয়স সীমা হতে হবে 25 থেকে 60 বছর। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন 3000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3000 টাকা ট্রান্সফার হচ্ছে
স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে, আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত এখানে আপনার লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। শুধু পাবলিকের উপরে ছেড়ে দেওয়া হবে না, বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিল আপ করাবেন এবং সরকারও বিডিওদের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করার জন্য লোক পাবেন। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন। এরই মধ্যে গরিবদের পাতে মাছ তুলে দিতে উদ্যোগী নতুন সরকার। বুধবারই প্রকাশিত হবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম। এরই মধ্যে গরিবদের পাতে মাছ তুলে দিতেও উদ্যোগী হলো রাজ্যের নতুন সরকার। 2 দিন করে মাছ খাওয়াবো, 5 টাকাতেই খাওয়াবো। কথায় আছে মাছে ভাতে বাঙালি। এবার থেকে মা ক্যান্টিনে 5 টাকার প্লেটে থাকবে মাছও। সপ্তাহে 2 দিন মিলবে এই মেনু। আমরা প্রাথমিকভাবে আলোচনা করেছি এবং এটা আমরা কার্যকর করতে চলেছি। আমাদের মা ক্যান্টিন রয়েছে, সেই ক্যান্টিনগুলোতে 367টা, তাই তো অ্যাপ্রক্স 400-র কাছাকাছি সংখ্যা আপাতত এই থাকছে। সেখানে আমরা 2 দিন করে মাছ খাওয়াবো, সপ্তাহে 2 দিন করে মাছ খাওয়াবো, 5 টাকাতেই খাওয়াবো। এই কাজগুলো আমরা করছি। তৃণমূল আমলে শুরু হয় মা ক্যান্টিন। 5 টাকায় প্রতিদিন দেওয়া হতো ডিম ভাত। একদিকে যখন গরিবদের 5 টাকায় মাছ ভাত খাওয়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার, অন্যদিকে তখন আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে আপনার সরকারকে বলুন কর্মসূচি। আগামী সপ্তাহ থেকে মুখ্যমন্ত্রীকে বলো বন্ধ হয়ে যাচ্ছে, তার জায়গায় আমরা নাম দিচ্ছি আপনার সরকারকে বলুন। তৃণমূল জমানায় মুখ্যমন্ত্রীকে বলো কর্মসূচি চালু করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেল্পলাইনের মাধ্যমে অভাব অভিযোগ জানাতে পারতেন সাধারণ মানুষ। আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে আপনার সরকারকে বলুন। আমাদের সরকার, আপনাদের সরকার, আগামী সপ্তাহ থেকে মুখ্যমন্ত্রীকে বলো বন্ধ হয়ে যাচ্ছে, তার জায়গায় আমরা নাম দিচ্ছি আপনার সরকারকে বলুন। আর পুরনো যে নাম্বার ছিল ও নাম্বারেরও বদল আসছে। এই সংক্রান্ত বিস্তারিত যেদিন আমরা লঞ্চ করব সেই দিন আপনাদেরকে নাম্বার জানাবো। নামটা আমি আজকেই জানিয়ে দিলাম, আপনার সরকারকে বলুন। মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহোদয়কে নাম ঠিক করার জন্য সরকার পরামর্শ চেয়েছিল, তিনি এই নামটা ঠিক করেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে আমি সেই নামটা গ্রহণ করেছি। প্রশাসনিক মিটিং আজকে আমাদের 6 জন এমএলএ, কাকলি ঘোষ দস্তিদারের মতো সিনিয়র একজন মাল্টিপল টাইম এমপি, তারা প্রশাসনিক মিটিংয়ে ছিলেন। আমি এবং সন্দীপন খুব কোলাকুলি, যেদিন প্রশাসনিক মিটিং হবে আমরা থাকবো। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যেখানে থাকবেন, আমি বিরোধী এমএলএ হিসেবে তার কাছে আজ কেন, এর পরেও যাব। তৃণমূলের মধ্যেই 2টি গোষ্ঠী তৈরি হতে পারে। 20 জন সাংসদ, কেন্দ্রীয় বিজেপি এবং রাজ্য নেতৃত্ব শুভেন্দুবাবু এবং শ্রমিকদের যদি দরজা খুলে দেয়, 20 জন সাংসদ আসতে প্রস্তুত। বুধবার মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার সহ 6 জন তৃণমূল বিধায়ক। আপাত দৃষ্টিতে দেখলে এর মধ্যে কোনো অস্বাভাবিকত্ব নেই, এটাই নর্মাল। দেশের অন্যান্য রাজ্যে উন্নতির জন্য শাসক বিরোধী এক মঞ্চেই বসে, কিন্তু পশ্চিমবঙ্গে তা হয় না। তাই এই দৃশ্য অনেককেই চমকে দিয়েছে। কল্যাণীর সেই প্রশাসনিক সভার পর বিধানসভায় আসেন শুভেন্দু অধিকারী। বৈঠক করেন অধ্যক্ষ রথীন্দ্র বসুর সঙ্গে। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক তাপস রায়, শঙ্কর ঘোষ এবং জগন্নাথ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, বিধানসভার বিভিন্ন কমিটি তৈরি ও আগামী দিনের রোডম্যাপ নিয়ে বৈঠকে আলোচনা হয়। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই বৈঠকের মাঝে হঠাৎ করে উপস্থিত হন উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টারির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা। বৈঠক থেকে বেরিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন ঋতব্রত। শাসক বিরোধী একসঙ্গে কাজ করবে, মুখ্যমন্ত্রী বিরোধী নেতারা একসঙ্গে কথা বলবেন, কিন্তু আমাদের রাজ্যে এটা দীর্ঘদিন ধরে না হওয়ার ফলে এটা একটা বিরল মনে হয়। আপনি ঠিকই বলেছেন, 15 বছর ধরে যেহেতু এটা হয়নি, এটা যেহেতু দেখতে বাংলা অভ্যস্ত নয়। ইনফ্যাক্ট আমি, সন্দীপন এবং আমাদের মতো অনেক বিধায়কও মনে করেছিলেন যে আমরা ডাক পাবো না, কেননা যা 15 বছর হয়েছে তাতে ডাক পাওয়ার কথা ছিল না। স্পিকার নির্বাচন হয়, আমরা ছিলাম, কিন্তু সেদিন মাননীয় স্পিকার কাস্টোডিয়ান অফ দি হাউস, তার সঙ্গে দেখার কোনো সুযোগ হয়নি। আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট সিক করেছিলাম। গেট ক্র্যাশ করে তো ঢোকা যায় না, উচিত নয়। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে গেট ক্র্যাশিং ইজ ভেরি ব্যাড।
তো স্বাভাবিকভাবে আমরা অ্যাপয়েন্টমেন্ট সিক করেছিলাম এবং আমরা ওনার কাছে কৃতজ্ঞ যে 2 মিনিটের মধ্যেই আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। 15 মিনিটের বেশি সময় ছিল। হ্যাঁ, আমাদের যথেষ্ট সময় দেওয়া হয়েছে, সৌজন্য বিনিময় হয়েছে। সৌজন্য বিনিময়ের সময় উনি আমাদের থেকে গঠনমূলক বিরোধিতার ভূমিকা আশা করেছেন, বিরোধীর ভূমিকা আমরা পালন করব। মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে ছিলেন, বিজেপির আরও বরিষ্ঠ নেতারা ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী আমার সঙ্গে দিল্লিতেও তার 40 সেকেন্ডের একটা সাক্ষাৎকার হয়েছিল, তখনও তিনি যে কথা বলেছেন আজকেও একই কথা বলেছেন যে বিরোধিতার জায়গায় থাকুক, এবং আমরাও তাতে একমত, আমি এবং সন্দীপন। ওই হাউসের ভেতর, হাউসটা যদি অ্যাম্ফি থিয়েটার হয়, গলযোদ্ধার মতোই লড়াই করব, মানে গ্ল্যাডিয়েটারের মতো লড়াই করব, কিন্তু বাইরেও লড়াই করব। গভর্নমেন্টের যে পলিসির বিরোধী আমরা, অ্যান্টি পিপল পলিসি, তার বিরোধিতা করব। কিন্তু রাজ্যের উন্নয়নের প্রশ্নে, ডেভেলপমেন্টের প্রশ্নে, এবং হাউস বিলংস টু দ্য অপোজিশন। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু প্রথম দিনই বলেছেন 50% টাইম অপোজিশনকে দেওয়া হবে। আমরা এটারও সাধুবাদ জানাই। এবং দেখুন, এই প্রশাসনিক মিটিং, আজকে আমাদের 6 জন এমএলএ, কাকলি ঘোষদস্তুদের মতো সিনিয়র একজন মাল্টিপল টাইম এমপি, তারা প্রশাসনিক মিটিংয়ে ছিলেন। আমি এবং সন্দীপন খুব খোলাখুলি, যেদিন প্রশাসনিক মিটিং হবে আমরা থাকবো। কালকে আমার একটা ওখানে গভর্নমেন্ট হসপিটালে একটা মিটিং সরকার আমায় ডেকেছে, আমি সেখানে অবশ্যই থাকবো। কেননা দেখুন, বিরোধিতার জায়গায়, কিন্তু যেটা গঠনমূলক, এবং মানে অ্যান আই ফর অ্যান আই মেক্স দ্য ওয়ার্ল্ড ব্লাইন্ড। একটা চোখের বদলে একটা চোখ, 15 বছর ডাকা হয়নি, তো কেউ যদি সেই ভুলটা শুধরোতে চান তাকে তো ওয়েলকাম করা উচিত। প্রায় 15 মিনিট এখানেই ছিলেন 2 তৃণমূল বিধায়ক। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে কোনো দলের বা যে কোনো সংগঠনে পরিবেশটা এমন হওয়া উচিত যেখানে সবাই সব রকম কথা বলতে পারবে। কদিন আগে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ সাক্ষাৎ রাজ্য রাজনীতিতে জল্পনা তৈরি করেছিল। এর আগেই দলীয় বৈঠকে ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সামনেই দাবি করেছিলেন ফলতার পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানো তৃণমূল প্রার্থী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাহাঙ্গীর খানকে বহিষ্কার করা হোক। সেই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরনো মন্তব্যের প্রসঙ্গও টেনে এনেছিলেন তিনি। ফলতার নির্বাচন যখন ক্যান্সেল হয়নি, তখন আমরা শুনেছি যে জাহাঙ্গীর, খুব সস্নেহে বলা হয়েছে যে জাহাঙ্গীর অনুরোধ করছে একটা ইলেকট্রিক চুল্লি করে দিতে হবে ভোটের পর। 4 তারিখে ভোটের রেজাল্ট বেরোলে অনেকের হার্ট অ্যাটাক হবে। এটা সমর্থনযোগ্য নয়। জাহাঙ্গীর খানকে কেন দল থেকে বহিষ্কার করা হচ্ছে না, এই প্রশ্ন তুলেছিলেন এন্টালি তৃণমূল বিধায়ক সন্দীপন সাহাও। সেই সঙ্গে আরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে না যাওয়ার কারণ কি? এখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে তো এর আগে যখনই ডেকেছে আমি গেছি। আজকের মিটিংটা আমার ভুলে গেছিলাম, তাই যেতে পারিনি। মাননীয় অধ্যক্ষর কাছে সময় চেয়েছিলাম তার সাথে দেখা করার জন্য। আমি এবং ঋতব্রত ব্যানার্জি, আমরা দুজনে সদ্য নির্বাচিত সদস্য এই বিধানসভার, আর তিনি কাস্টোডিয়ান অফ দি হাউস। তো তার সাথে দেখা করার জন্যে, তার সাথে একটু পরিচয় করার জন্যে, একটু সৌজন্য বিনিময় করার জন্যে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম। সেই অ্যাপয়েন্টমেন্টটা তিনি আমাদেরকে দেন। আমরা তার সাথে দেখা করতে যাই। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, তার সাথে সৌজন্য বিনিময় হয়েছে। তাকে আমি দীর্ঘদিন ধরে চিনি। একটা সময় আমি তারই নেতৃত্বে যুবর সংগঠন করতাম। তো তার সাথে তো আমার দীর্ঘদিনের পরিচয় যেই ব্যক্তির সাথে দীর্ঘদিনের পরিচয়, দেখা হলে তার সাথে সৌজন্য হবে। এবং তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যেখানে থাকবেন, আমি বিরোধী এমএলএ হিসেবে তার কাছে আজ কেন, এর পরেও যাব, বিভিন্ন দাবি নিয়ে আমার কনস্টিটুয়েন্সির আমি তার কাছে যাব। কারণ সরকার এবং বিরোধী দুজনের যৌথ উদ্যোগেই রাজ্যের প্রকৃত উন্নয়ন হবে। মঙ্গলবার বিধানসভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন তৃণমূলের সেই 2 বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। কিছু কি তাহলে ঘটতে চলেছে? প্রশান্ত বর্মন, সেই ভিডিও মনে পড়ছে, যে ভিডিও দুর্নীতিগ্রস্ত, সেই ভিডিও ও ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল। পরতে নাটক। প্রথমে বেপরোয়া গতিতে র্যাশ ড্রাইভিং, পথচারীকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা, তারপর ফিল্মি কায়দায় ঘাতক গাড়িকে ধাওয়া করে প্রত্যক্ষদর্শী এক স্কুটি চালকের আটকে দেওয়া। সোমবার রাতে এমনই ঘটনা ঘটল ইকোপার্ক থানা নিউ টাউনে। গোটা ঘটনায় নাটকীয় মোড় নিল গাড়ি চালকের পরিচয় সামনে আসার পর। এই সেই ভিডিও, প্রশান্ত বর্মন, সেই ভিডিও দুর্নীতিগ্রস্ত, ড্রিঙ্ক করে যাচ্ছে মেহকি পাঞ্জাবের সামনে দিয়ে। এই যে অভিযোগ, পথচারীকে যে গাড়ি ধাক্কা মারে তার স্টিয়ারিং যার হাতে ছিল তিনি প্রশান্ত বর্মন। জলপাইগুড়ি রাজগঞ্জের অপসারিত ভিডিও। এই প্রশান্ত বর্মনই দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত। সেই মামলায় পুলিশের চার্জশিটে তাকে পলাতক হিসেবে দেখানো হয়েছে। সুপ্রিম কোর্ট তাকে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তা তিনি করেননি।
প্রত্যক্ষদর্শীর দাবি, এই অপসারিত বিডিও প্রশান্ত বর্মনই সোমবার রাত 10টা নাগাদ নিউ টাউনে একটি গাড়ি নিয়ে দ্রুত গতিতে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীর দাবি, টাল সামলাতে না পেরে গাড়িটি একজন পথচারীকে ধাক্কা মারে। রাস্তার একদিকে ছিটকে পড়ে যান তিনি। তারপরই স্কুটি চালক এক প্রত্যক্ষদর্শী গাড়িটিকে ধাওয়া করে আটকে দেন। এত পরিমাণে ড্রিঙ্ক করেছে যে গাড়ির কন্ট্রোল নেই ওনার হাতে। উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন। উনি ধাক্কা মারার পরেও বুঝতে পারছেন যে ধাক্কা মেরেছেন, তারপরে উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন। আমি ছুটে এসে ওনার সামনে স্কুটি লাগিয়েছি, ওনাকে আটকেছি, পুলিশদেরকে ডেকেছি। ইনি সেই দুর্নীতিগ্রস্ত প্রশান্ত বর্মন এবং ড্রাং বয়, ফুললি ড্রাং বয়। আমি বলবো টেস্ট করুন, একবার টেস্ট করুন, ওনার অ্যালকোহল টেস্ট করুন একবার। তো হঠাৎ করে একদিন আমার গাড়িতে স্কুটির উপরে স্কুটিতে আমি বসে আছি, আমার উপরে এসে পড়লো। স্কুটিটা হালকা কাত হয়ে গেল, দেখছি একটা গাড়ি জোর গতিতে বেরিয়ে যাচ্ছে। তো যে ধাক্কা খেয়ে আমার উপরে পড়লো তার পাশে থাকা যে ছিল, সে আমাকে দাদা ধরো। আমি স্কুটিটাকে স্টার্ট করে সোজা যাই, তা করতে করতে ওই গ্রিন সিগন্যালটা রেড হয়ে যায় এবং গাড়ি তখন থেমে যায়। আমি গাড়ি থেমে যায়, আমি গাড়িটার সামনে আমার স্কুটিটা গিয়ে লাগাই। এরপর প্রত্যক্ষদর্শী যুবককেও কার্যত শাসাতে দেখা যায় অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে। ওই দিন শেষ দাদা, ওই দিন শেষ আর নেই। ওই দিন শেষ দাদা, ওই দিন নেই, দাদাগিরির দিন শেষ। অনেক করেছেন, অনেক করেছেন। করাপ্টেড। আমি আমাকে চেনেন? আমার নাম কি? আমার নাম কি? আর কি নাম আছে আমার? তুমি একটু শান্ত থাকো। ড্রিঙ্ক করে তো ভুলভাল বকলে হবে না। কিভাবে ধাক্কা মেরে চলে যাচ্ছিলেন সেটা বলেন। আপনার বিবেক আছে, মানসিকতা আছে? আপনি দাঁড়িয়েছিলেন? দাঁড়াননি। আমরা যদি না ছুটে এসে ধরতাম আপনি চলে যেতেন। মানে ইনডিরেক্টলি ভাবে একটা অন্য ইঙ্গিত দিচ্ছিল, মানে একটা হুমকি টাইপের। আপনারা তো দেখেছেন, প্রচুর প্রচুর ড্রিঙ্ক করেছিল, মুখ দিয়ে রীতিমতো গন্ধ বেরোচ্ছিল। আমি যখন এই প্রশ্নটা যখন মানে বলি যে প্রচুর খেয়ে যে ড্রিঙ্ক করেছে প্রচুর, তখন তো এই যে মুখে মাস্ক লাগানোর চেষ্টা করছিল। তারপরে বললাম যে লজ্জা পেয়ে মুখে মাস্ক লাগাচ্ছে, তারপরে তো মাস্কটা খুলে দিল আবার। উনি যে ধাক্কা মেরেছিলেন, প্রথমে কি ওটা স্বীকার করছিলেন না যে উনি ওই পথচারীকে ধাক্কা মেরেছেন? উনি মানে স্বীকারকে হ্যাঁ বা না উনি কিছুই বলছেন না। মানে উনি ওই বিষয়টা উনি উত্তর দিতেই চাইছেন না। আমি অবশ্য যখন প্রথম ভিডিও করতে করতেই যখন বুঝে যায় প্রশান্ত বর্মন, তখন তো অবাক। এরই মধ্যে ঘটনাস্থলে চলে আসে ইকো পার্ক থানার পুলিশ ও কর্তব্যরত ট্রাফিক কর্মীরা। ব্রেথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা করতে গেলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন অপসারিত বিডিও প্রশান্ত বর্মন। হ্যালো, দাঁড়িয়ে আসো, দাঁড়িয়ে আসো না, মদ খেয়েছে কিন্তু চেক করতে দেবে না, ড্রিঙ্ক করেছে কিন্তু চেক করতে দিচ্ছে না। অফিসারের কথা শুনছেন না কেন? আপনি আমাকে ধাক্কা দিচ্ছেন। আপনি যেটা বলছেন, আপনি অ্যালকোহল ফুটাবেন, অ্যালকোহলের ইয়েটা করুন, ফুটা দেন আপনি। আমি কেন ফুটা দেবেন? ফুটাবেন না বলছি, ফুটাবেন না কেন? আপনি ফুটাবেন না কেন? স্যাররা চাইছে ড্রিঙ্ক টেস্ট করবে, কিন্তু উনি টেস্ট করতে দিবেন না। চাবিটা দেন, গাড়িটা যাবে তো। গাড়ি তো এরপর অভিযুক্ত অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে আটক করে ইকো পার্ক থানার পুলিশ। তার গাড়িও বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোরে ইকো পার্ক থানায় আনা হয় তাকে। এরপর সকালে গ্রেফতার হন অপসারিত বিডিও প্রশান্ত বর্মন। এই মুহূর্তে অ্যারেস্ট করে তাকে যে কোর্টে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে মূলত গতকাল রাতে থার গাড়িতে ইনটক্সিকেটেড অবস্থায় তিনি যে কাণ্ড নিউ টাউনে ঘটিয়েছেন তার প্রেক্ষিতে অ্যারেস্ট হয়েছেন। প্রশান্ত বাবু, আপনার এগেইনস্টে তো ওয়ারেন্ট আছে। অপসারিত বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়। বারাসাত আদালতে তোলা হলে তাকে জামিন দেয় আদালত। প্রশান্ত বাবু, আপনার এগেইনস্টে তো ওয়ারেন্ট আছে। বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা, কিন্তু শেষমেশ পালানোর চেষ্টা করেও লাভ হয়নি। প্রত্যক্ষদর্শীর তৎপরতায় শেষমেশ গ্রেপ্তার। সোমবার রাতে এই ঘটনায় জলপাইগুড়ি রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন গ্রেপ্তার হতেই মুখ খুলেছেন আগে যে খুনের ঘটনায় তিনি অভিযুক্ত সেই নিহত স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার স্ত্রী। আমার স্বামীকে কিন্তু কলবল করে মেরেছে, ওর সেমিতি শাস্তি হোক। সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি, নতুন সরকার বিজেপি আসিবা পরে এই কাজটা হয়েছে, তেমন করি আমি বহুত খুশি হচ্ছি। যদিও খুনের ঘটনায় নয়, সোমবার রাতে বেপরোয়া গাড়ি চালিয়ে ধাক্কা মারার ঘটনাতেই রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রশান্ত বর্মন অ্যারেস্ট হয়েছেন এবং এই মুহূর্তে সরাসরি আমরা যে ছবি দেখাচ্ছি প্রশান্ত বর্মনকে
নিয়ে পুলিশ আধিকারিকরা এখন কিন্তু বেরোচ্ছেন। মূলত এখনো পর্যন্ত বিধাননগর কমিশনারেটের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে গতকাল রাতে তিনি যে র্যাশ ড্রাইভিং করেছেন সেই মামলাতে তাকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন। অপসারিত বিডিও প্রশান্ত বর্মন গ্রেপ্তার হতেই ফের একবার সামনে চলে এসেছে তার বিরুদ্ধে থাকা পুরনো অভিযোগ। 2025 সালে 30শে অক্টোবর দত্তাবাদে উদ্ধার হয় স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা ওই ব্যক্তি দত্তাবাদে ভাড়া বাড়িতে সোনার দোকান চালাতেন। পরিবারের তরফে অপহরণ করে খুনের অভিযোগ তোলা হয়। সেই অভিযোগে নাম জড়ায় জলপাইগুড়ির রাজগঞ্জের তৎকালীন বিডিও প্রশান্ত বর্মনের। তদন্তে নেমে তৎকালীন বিডিওর ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যার পর বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন করেন তৎকালীন বিডিও প্রশান্ত বর্মন। 26শে নভেম্বর সেই আবেদন মঞ্জুর করে আদালত, কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারেট নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায়। গত বছরের 22শে ডিসেম্বর নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন 72 ঘন্টার মধ্যে প্রশান্ত বর্মনকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। সময় পেরিয়ে গেলেও নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি প্রশান্ত বর্মন, বরং হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। তবে সেখানেও ধাক্কা খান তৎকালীন বিডিও। এবছরে 23শে জানুয়ারির মধ্যে প্রশান্ত বর্মনকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপর বিডিও পদ থেকে সরিয়ে দেওয়া হয় প্রশান্ত বর্মনকে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও আত্মসমর্পণ করেননি তিনি। সেই মামলায় ফেব্রুয়ারি মাসে চার্জশিটও দিয়েছে পুলিশ। তাতে 5 জনকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে, আর প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে উল্লেখ করা হয়েছে পলাতক হিসেবে। সেই পলাতক এবং অপসারিত বিডিওকেই সোমবার রাতে রাস্তায় গাড়ি দিয়ে ধাক্কা মারার ঘটনায় গ্রেপ্তার করে ইকোপার্ক থানার পুলিশ। প্রশান্ত বর্মন গ্রেফতার হয়েছেন, রাজগঞ্জের বিডিওকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল রাতে যে ঘটনা বিশ্ব বাংলা সরণি ইকোপার্ক পুলিশ স্টেশনের সামনে ঘটেছে, সেই মামলাতে প্রশান্ত বর্মন অ্যারেস্ট হয়েছেন। এর আগে যে কাণ্ড তিনি ঘটিয়েছিলেন স্বপন কামিল্লা মার্ডার কেসের মূল অভিযুক্ত এই প্রশান্ত বর্মন, সেই মামলায় দীর্ঘদিন পলাতক অবস্থায় ছিলেন। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন ছিল যে তাহলে কি পুরনো মামলাতে পুলিশ গ্রেফতার করলো? বিধাননগর কমিশনারেট বলছে পুরনো মামলা বিধাননগর ডিডির মামলা, সেটা বিধাননগর গোয়েন্দা পুলিশ সেই মামলা করছে। বিজেপি সরকারকে আমি বলবি যে তাকে কঠোরু কঠোর শাস্তি দিতে, সব প্রশাসন কাছে আমি আবেদন করব তাকে কঠোরু কঠোর শাস্তি দিতে। এরকম ভুল আও যদি ভিডিও হয়েকি এরকম ভুল করেছে, এরকম আও কোনোদিন কাহারি সাথে এমতি যদি অন্যায় ন করুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলবো যে আমার স্বামীকে যে কলবল করি ও ভিডিও মেরেছে, ভিডিওকে যে সারা জীবন ছাড়তে না। শুধু নিহতের স্ত্রী নন, অপসারিত বিডিও গ্রেপ্তার হওয়ার পর মুখ খুলতে শুরু করেছেন আরও অনেকে। যেমন ইনি জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভার বাসিন্দা দিলীপ দাস, পেশায় ঠিকাদার। তার অভিযোগ পাওনা 29 লক্ষ টাকা এখনো মেলেনি। মানে গ্রেপ্তার তো হয়েছে, খুশি তো এমনি আছি, কিন্তু ওর যে কি মানে ওর যা ক্ষমতা, তাতে তো ধরেন এই কেসে যদি ওর মার্ডার কেসে যদি না হয় তাহলে তো আবার জামিন পেয়ে যাবে, আজকেই পেয়ে যেতে পারে আবার। তাই সে অত্যাচার তো মস্তান লোক, তো গুন্ডা লোক না, ওটা আমরা তো ভয়ে ওর আতঙ্কে তো আসি। আপনি কি কাজ করেছিলেন এখানে? আমি যে ঠিকাদের ওই যে বিল্ডিং এর কাজ করেছিলাম, সামনেই আছে বিল্ডিংটা, আরো আপনার জলের কাজ করেছিলাম, ওগুলো পয়সা দেয়নি, এটা দেয়নি, স্কুল রিপেয়ারিং এর পয়সা দেয়নি। কত টাকা আপনি পান? আমি যেটা কেস করেছিলাম 29 লক্ষের উপরে আছে আর কি। ওকে তো আরো আগে তোলা দরকার ছিল। এই সরকার বলে কিন্তু উঠলো, অন্য সরকার হলে বিগত দিনের সরকারকে দেখেছি মাথায় হাত দিয়ে রেখে দিয়েছিল, জামাই আদরে রেখে দিয়েছিল তাকে। তার জন্য নীলবাতি জ্বালানোর গাড়ি ছিল, এই সমস্ত ব্যাপার করে তাকে ঘুরিয়ে বেড়াতো। এখান থেকে পুরো কালেকশন করতো, পাঠিয়ে দিত ওখানে। এটাই তো ছিল ভিডিও। কি করে ভিডিও হয়েছে আপনারাও জানেন, আমরাও জানি। যখন হয়েছে পূর্ণ তদন্ত হবে এবং উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হবে, আমার এইটুকুই মনে হয়। কেউ রয়েছেন বিচার পাবার আশায়, আবার কেউ রয়েছেন আতঙ্কে। যদিও বেপরোয়া গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা মারার ঘটনায় অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার করেছিল পুলিশ, এদিন বারাসাত আদালতে তাকে তোলা হলে জামিন দেন বিচারক। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।